গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় প্রেসিডেন্ট আইজাক হারজগের প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অনুরোধের প্রতিক্রিয়ায় তেল আভিভের বাসিন্দারা বলছেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। বুধবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে গেলে আদালতের বাইরে বিক্ষোভে অংশ নেয় সাধারণ ইসরায়েলিরা। নেতানিয়াহুর বিচার চালিয়ে যেতে আদালতের প্রতি আহ্বান জানায় তারা। বিক্ষোভকারীদের দাবি, ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ, সুতরাং প্রধানমন্ত্রীকে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি হতে হবে। নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কয়েকটি অপরাধের বিচার চলমান, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প তাকে ক্ষমা করার অনুরোধ জানিয়েছেন, কিন্তু তিনি এখনও একটি গণতান্ত্রিক দেশে অবস্থান করছেন। ইসরায়েল একটি গণতান্ত্রিক দেশ, তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। আমরা বিচার বিভাগের সাথে আছি। নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির 6 থেকে 8টি অভিযোগ বিচারাধীন। তার বিরুদ্ধে কাতার গেট কেলেঙ্কারি সহ একাধিক দুর্নীতি মামলার বিচার চলমান রয়েছে ইসরায়েলের আদালতে। এছাড়া 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামলার ঘটনায় তার বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ আনা হয়। সুতরাং নেতানিয়াহুর দায়মুক্তির কোনো সুযোগ নেই বলে মনে করেন অনেক ইসরায়েলি। বুধবার আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজিরা দিতে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী। আদালতে অসুস্থতার কথা জানিয়ে শুনানি সংক্ষিপ্ত করার অনুরোধ করেন তিনি। এ সময় লিকুদ পার্টির একজন আইন প্রণেতাকে বলতে শোনা যায়, প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে ভালো করেই চেনেন, এজন্যই তিনি প্রেসিডেন্ট হারজগের কাছে প্রধানমন্ত্রীকে ক্ষমা করার অনুরোধ করেছেন। গাজার রাফা ক্রসিং ইজিপ্ট ও প্যালেস্টিনিয়ানদের বিষয়। ইসরায়েল এখনও এটি অন্যায্যভাবে দখল করে রেখেছে বলে অভিযোগ করেছেন প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বিশেষ দূত মোহাম্মদ শাতায়েহ। বুধবার জেনিভায় জাতিসংঘের সংস্থা আকানুর এক সভায় তিনি বলেন, প্যালেস্টাইন কর্তৃপক্ষ রাফাহ পরিচালনায় প্রস্তুত এবং এটি সংশ্লিষ্ট সব পক্ষকে জানানো হয়েছে। রাফাহ প্যালেস্টাইন এবং ইজিপ্টের বিষয়। স্পষ্টতই ইসরায়েল রাফাহ দখল করেছে। 2005 সালের অ্যাক্সেস অ্যান্ড মুভমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী আমরা এটি পরিচালনা করব। আমরা প্যালেস্টিনিয়ান কর্তৃপক্ষ এবং ইজিপশিয়ান পুলিশ সেখানে ছিলাম, সাথে ইউরো পুলিশও ছিল। আমরা এখন পুনরায় রাফাহ পরিচালনায় প্রস্তুতি নিয়েছি। ইউরো পুলিশের সাথে প্রতি 6 মাস পর চুক্তি নবায়নের কথা জানিয়ে মোহাম্মদ শাতায়েহ বলেন, অ্যাক্সেস অ্যান্ড মুভমেন্ট এগ্রিমেন্ট এখনো বৈধ এবং এটি কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে তিনি জানান। শেষ 6 মাসেও আমরা চুক্তি নবায়ন করেছি। এটি এখনো কার্যকর এবং বৈধ, তাই আমাদের নতুন চুক্তির প্রয়োজন নেই। চুক্তিটি বহাল আছে। আমি মনে করি চুক্তিটি কার্যকর করার জন্য সব পক্ষ একত্রিত হওয়ার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সভায় প্যালেস্টাইন, বিশেষত গাজা পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তার বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন পি এর এই কর্মকর্তা। পুনর্গঠনে সহায়তায় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া, সুদান সহ আরও একাধিক দেশের সাথে প্রতিযোগিতায় প্যালেস্টাইন যেন পিছিয়ে না পড়ে সে বিষয়ে গুরুত্ব দেন শাতায়েহ। পুনর্গঠনের বিষয়ে আমি কিছুটা চিন্তিত। সিরিয়া, লেবানন, ইয়েমেন, সুদান সহ অনেক দেশের পুনর্গঠনের সাথে আমাদের প্রতিযোগিতা করতে হবে, কিন্তু আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ সীমিত। এজন্য আমরা চাই আন্তর্জাতিক দাতা গোষ্ঠী আমাদের জনগণের আশ্রয়ের জন্য উদার হবেন। জাতিসংঘের হিসাবে গাজা পুনর্গঠনে শুধুমাত্র অবকাঠামো নির্মাণের জন্যই $70 বিলিয়ন প্রয়োজন। ইসরায়েলি আগ্রাসনের 1 বছরের মাথায় বিশ্ব ব্যাংকের অনুমান ছিল $53 বিলিয়ন। 2 বছর পর এটি দ্বিগুণ হয়েছে বলে মনে করেন মোহাম্মদ শাতায়েহ। তবে নির্মাণ পরিকল্পনার আগে গাজায় দ্রুত পর্যাপ্ত পানি এবং বিদ্যুৎ সরবরাহের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট অভিযোগ করেছেন, বিরল খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে চায়না সারা বিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। বুধবার ওয়াশিংটন ডিসিতে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বৈঠকের ফাঁকে এ মন্তব্য করেন তিনি। রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে চায়না সারা বিশ্ব থেকে নিজেদের একঘরে করে ফেলার বন্দোবস্ত করছে বলেও দাবি করেন স্কট বেসেন্ট। এদিকে সরকারের অচলাবস্থা নিরসনের উদ্যোগ না নিলে ডেমোক্রেটিক সেনেটররা যে আচরণ করছেন তা দুঃখজনক বলেও মন্তব্য করেন সেক্রেটারি। বিরল খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ করে চায়না বিশ্বকে অসম বাণিজ্য যুদ্ধের দিকে ঠেলে দিতে চায় বলে মন্তব্য করেছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। চায়নার হঠকারী সিদ্ধান্তের কারণে দুই দেশের মধ্যকার চলমান সমঝোতা আলোচনা ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। বলেন, বিরল খনিজ সম্পদ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে চরম অস্থিরতা দেখা দিতে পারে।
If some in the Chinese government want to slow down the global economy through disappointing actions and through economic coercion, the Chinese economy will be hurt the most. রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে চায়না সারা বিশ্ব থেকে নিজেদের একঘরে করে ফেলার বন্দোবস্ত করেছে জানিয়ে বেসেন্ট বলেন, বেইজিং কখনোই একচেটিয়াভাবে বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারবে না। বুধবার ওয়াশিংটনে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বৈঠকের ফাঁকে ট্রেজারি সেক্রেটারি জানান তিনি আশা করেন বেইজিং বিশৃঙ্খলা সৃষ্টির পথ থেকে সরে আসবে। State economy, and we are not going to let a group of bureaucrats in Beijing try to manage the global supply chains. বেসেন্ট অভিযোগ করেন ইউক্রেনে আগ্রাসন চালাতে রাশিয়াকে সহায়তার দায় নিয়েই বেইজিং এবার বিরল খনিজ রপ্তানি বন্ধের মাধ্যমে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণের অপচেষ্টা চালাচ্ছে। এভাবে চলতে থাকলে চায়নার প্রতি আর সহানুভূতিশীল আচরণ করা হবে না বলেও সতর্ক করেন তিনি। Are signs of decoupling, which we don't believe China wants. বেসেন্ট বলেন ওয়াশিংটন কোনোভাবেই বাণিজ্য সংঘাত বাড়াতে চায় না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসের শেষ দিকে সাউথ কোরিয়ায় চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে প্রস্তুত বলেও জানান তিনি। London, Stockholm and Madrid, and both sides approached them with great respect, and this individual did not. এদিকে সরকারের অচলাবস্থা নিরসনের উদ্যোগ টানা নভেম্বরের মতো মুখ থুবড়ে পড়ায় হতাশা জানান ট্রেজারি সেক্রেটারি। কংগ্রেসের দ্বিদলীয় সমঝোতা অনুযায়ী সরকারের ব্যয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও ডেমোক্রেটিক সেনেটররা এখন যে আচরণ করছেন তা দুঃখজনক বলেও মন্তব্য করেন বেসেন্ট। দেশের মানুষকে জিম্মি না রেখে সরকারের অচলাবস্থা নিরসনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বেসেন্ট বলেন রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে দেশের মানুষকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করার পথ পরিহার করা উচিত। ড্রোন প্রতিরোধে বাড়তি কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে নেটো। বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠক শেষে একথা জানিয়েছেন নেটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। As a result, NATO will implement a number of additional counter-drone measures that will build on and expand and accelerate our ability to counter drones. তিনি বলেন ড্রোনের কারণে সৃষ্ট হুমকি মোকাবিলায় একসাথে কাজ করবে ইইউ ও নেটো। তবে এই ক্ষেত্রে ইইউ ড্রোন প্রতিরোধী পদক্ষেপগুলোর অনুকরণে নেটো কোনো প্রকল্প হাতে নেবে না বলেও নিশ্চিত করেন তিনি। There is no duplication. Let me just say it once and for all. The EU and NATO are working hand in hand, closely together. মার্ক রুটা হুঁশিয়ার করে বলেন নেটো প্রতিরক্ষামূলক জোট হলেও এই জোটভুক্ত দেশগুলোর 1 বিলিয়ন মানুষের নিরাপত্তায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে তারা কোনোভাবেই পিছপা হবেন না। NATO is a defensive alliance. We will remain a defensive alliance, but make no mistake. This defensive alliance is ready and willing to do what it takes to keep our 1 billion people safe and our territory secure. এদিকে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান সব ধরন এবং শক্তিমত্তার ড্রোন উৎপাদনে 10 বিলিয়ন ইউরো বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে তার দেশ। নেটো মহাসচিব মার্ক রুটা ড্রোন প্রতিরক্ষা জোরদারের একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে এই উদ্যোগকে স্বাগত জানানো যায়। জার্মানি অবশ্যই এখানে দৃশ্যমান ভূমিকা রাখবে। আগামী কয়েক বছরে জার্মানি আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সব ধরনের ড্রোনে 10 বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। এর আগে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউক্রেনকে আরো 2 বিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দেন জার্মানির মন্ত্রী। We will continue and expand our support for Ukraine. With new contracts, Germany will provide additional support amounting to over 2 billion euros. এদিকে ওয়ার সেক্রেটারি পিট হেক্সেথ রাশিয়ার দিকে ইঙ্গিত করে বলেন যুদ্ধরতদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ না নিলে তাদের কাছ থেকে সমীহ আদায় করা যাবে না। All countries need to translate goals into guns, commitments into capabilities, and pledges into power. That's all that matters, hard power. It's the only thing belligerents actually respect. এই সময় তিনি রাশিয়াকে হুমকি দিয়ে বলেন এই যুদ্ধ যদি সমাপ্তি এবং শান্তি স্থাপনের দিকে না যায় তবে রাশিয়াকে এজন্য চড়া মূল্য দিতে হবে। Now if this war does not end, if there is no path to peace in the short term, then the United States along with our allies will take the steps necessary to impose costs on Russia for its continued aggression. এই ধরনের কোনো পদক্ষেপ যদি নিতেই হয় তবে ডিপার্টমেন্ট অফ ওয়ার সর্বাত্মক সহায়তা করবে বলে আশ্বাস দেন হেক্সেথ।
অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসভ নেটোর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। তার দাবি, নেটো জোট রাশিয়া ও তার মিত্র বেলারুশের সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। বুধবার দেশ দুটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ সভায় এমন অভিযোগ তোলেন বেলুসভ। রাশিয়া ও বেলারুশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ নেটো এখন প্রকাশ্যে শত্রুতামূলক আচরণ করছে। তারা তাদের পূর্ব সীমান্তে বড় আকারে সেনা মোতায়েন করেছে এবং আমাদের দেশগুলোর সীমান্তে প্রশিক্ষণ ও গোয়েন্দা তৎপরতা আরও বাড়িয়েছে। তিনি অভিযোগ করেন, পশ্চিমা বিশ্বের সহিংস কর্মকাণ্ডের কারণে বিশ্ব শান্তি হুমকিতে পড়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।